মর্নিং মহাশিবরাত্রি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই ব্লগটি আরম্ভ করছি। তো আজকের দিন সকাল সকাল দেখুন কতগুলি গরু আমাদের উঠোনে ঘাস খেতে এসছে। ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে শিব ভগবানের নন্দীভিঙ্গি চলে এসছে। তো আমার ছেলে আর আমি রেডি হয়ে গেছি পাশের মন্দিরে যাওয়ার জন্য, কারণ ওখানে জল ঢালতে যাব বাবার মাথায়। তো আপাতত একটু হেঁটে দেখে আসব, কারণ আমার ছেলে ভীষণ বোর হচ্ছিল, যেহেতু আজকে ছুটির দিন আছে। ও তো বাড়িতে বেশিক্ষণ থাকতে চায় না, ওকে নিয়ে একটু বেরোতে হয়। তো আমরা বিকেল বিকেল চলে এসেছি, এসে দেখলাম স্টেজ বাঁধা হচ্ছে। এখানে সবাই মিলে প্রচণ্ড আয়োজন করছে, কারণ রাতে গাজন হবে। গ্রামের দিকে না কোনো এই অনুষ্ঠান হলে সেই পারপাশে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রায় 4-5 দিন ধরে। কখনো গাজন হয়, কখনো নাটক হয়, তো কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো এইসবের মাধ্যমে মানুষজনদের এন্টারটেনমেন্ট করা হয়। আর আজকে যেহেতু মহাশিবরাত্রি, তাই বেশিরভাগ মানুষ সারা রাত জাগবেন এবং 4 প্রহরে 4 বার জল ঢালবে বাবার মাথায়। সেজন্য রাত্রি জাগরণের জন্য মূলত আজকে গাজনের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য প্যান্ডেল বাঁধা চলছে বা স্টেজের ভালো করে সাজানো গোছানো চলছে। আর এইটি হচ্ছে সেই মন্দিরটি যেখানে আমরা জল ঢালতে আসব। এখানে দেখুন শিব ও পার্বতী আছেন, মা কালী আছেন, মা মনসা দেবী আছেন এবং শিবলিঙ্গ আছে, যেখানে সবাই জল ঢালে বা মায়ের পুজো করা হয়। শিব পার্বতীর একসঙ্গেই এখানে পুজো করা হয়। তো বাচ্চারা ভীষণ আনন্দ করছে, ওদের তো এটাই মজার দিন, কারণ পুজোর দিন মানে চতুর্দিকে ঢাক, ঘণ্টা, কাঁসির আওয়াজ এবং ওদের মনে প্রচণ্ড খুশি। ওরা সবাই একসাথে খেলছে, মজা করছে, দৌড়চ্ছে, আনন্দ করছে। তো ওদেরকে দেখে ভীষণ ভালো লাগে। আর এদিকে ঠাকুর মশাইরা প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে পড়েছে পুজোর আয়োজনে, কারণ আর কয়েক ঘন্টা পরেই মহাশিবরাত্রির মহাপুজো আরম্ভ হয়ে যাবে। তো তার জন্য ঘট পুরনো হবে, সেইটারই আয়োজন চলছে। আমরা সবাই মিলে ঘট পুরোতে যাব পাশের যে পুকুরটি আছে ওখানে। তো তার জন্য যে সমস্ত আয়োজন করা দরকার ঠাকুরমশাইরা সেগুলিরই আয়োজন করছে। আমরা একে একে শাঁখ কাশি বাদ্য নিয়ে এগিয়ে যাব। এটি হচ্ছে অনেক পুরনো একটি বট গাছ, যার তলায় শিবলিঙ্গ আছে। আর আমি শুনেছি শিব মন্দিরের পাশে যদি কোনো জলাশয় বা পুকুর থাকে, সেটা ভীষণ মাহাত্ম্যপূর্ণ হয়ে যায় তার জল। ওখানে স্নান করলে গঙ্গার জলে স্নানের সমান হয়ে যায়। তো অনেকের রোগ বা অসুখ বিসুখ অনেক কিছুই চলে যায়, আমি কথাতে শুনেছি। তো যাই হোক, এবারে আমরা যাব ঘট পুরোতে সেই পুকুরটিতে। এই পুকুরটির জল না, যখন পাশে কোনো শিব মন্দির থাকে, ভীষণ পবিত্র হয়ে যায় পুকুরটির জল। আজ মহাশিবরাত্রিতে আপনাদের একটা কথা শোনায়। অনেক পুরাণ মতে, অনেকের মতে বিভিন্ন মত আছে, সব থেকে বড় বৈষ্ণব হলেন ভগবান শিব। কারণ ভগবান শিব সব সময় বিষ্ণুর আরাধনা করেন। তো তার জন্য সব থেকে বড় বৈষ্ণব ভগবান শিব। আমরা যদি শিবের আরাধনা করি, তো শিবের কৃপায় আমরা বিষ্ণুর কৃপা লাভ করব। তো আমাদের সঙ্গে চলুন, আমরা ঘট বুড়োতে যাচ্ছি। কথাটি একটু পরে শোনাচ্ছি। তো আমরা যে পাশের পুকুরটি আছে, ওই পুকুরে পুজো আরম্ভের আগে ঘট বুড়োতে হয়, তারপর পুজো শুরু হয় বা আরম্ভ হয়। তার জন্য আমরা ঘট বুড়োবো। আর সেই ফাঁকে আমার ছেলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছে। ও আমার কাছে 20 টাকা চেয়েছিল, জানেন তো। তো আমি 20 টাকা দিয়েছি। ও বলল একটি আইসক্রিম নেবো। তা ওর এখন এতটুকু বুদ্ধি হয়েছে যে ও 10 টাকার আইসক্রিম কিনেছে আর 10 টাকা পকেটে রেখে দিয়েছে, আবার 10 টাকার অন্য কিছু কিনবে বলে।
তো যাই হোক, আশেপাশে মন্দিরে উপলক্ষে ছোটোখাটো দোকান বসেছে, যেখানে বাচ্চাদের সমস্ত রকমের চকলেটস, চিপস বা খাবার দাবার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ও নতুন নতুন সব চকলেটস উঠেছে বা লজেন্স উঠেছে, ও সেইগুলো কিনছে। তো টুকটাক কেনাকাটি হবে। তারপরে হচ্ছে আমরা একটু বাড়ি চলে যাব, গিয়ে ওখানে আমাদের রাতে যে প্রসাদ পাবো সেটার ব্যবস্থা করা হবে। তো প্রসাদের জন্য আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে। এটি হচ্ছে আমাদের ঘরের গোপাল, আমাদের ছোট্ট গোপাল, লাড্ডু গোপালের জন্য আজকে ভোগে হবে সাবুর পকোড়া বা সাবুর চপ বলতে পারেন। তো যার জন্য আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সাবু। সেই সাবুটা এখন দেখলাম মোটামুটি ভালো মতো ভিজে গেছে। তারপরে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, 4-5টার মতো আলু সেদ্ধ, তার সঙ্গে একটু লাল আলুও সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছিল। আর যেহেতু বারবার ব্রত চলছে, ছোলা সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছিল। তা আলুটা ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, তারপর কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, আর তার মধ্যে সাবুটা একসঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তার মধ্যে টেস্ট অনুযায়ী হচ্ছে আপনি নুন অ্যাড করবেন এবং একটু হালকা মরিচ গুঁড়ো অ্যাড করবেন। আর আমি হালকা মিষ্টির জন্য চিনি ব্যবহার করিনি, তার পরিবর্তে কিন্তু আপনার লাল আলু দেওয়া হয়েছে। তো লাল আলু, সাবু এবং আলু আর নুন, মরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ব্যাস এটা সমস্তটা একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে বড়ার আকারে গড়ে নিয়ে একটা তাওয়াতে অল্প তেল দিয়ে ধীরে ধীরে সেগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এটা আমি ট্রাই করেছিলাম মায়াপুরে। তো সেখান থেকে আমার অনেক বছরের ইচ্ছা ছিল কখনো করার, তো সেভাবে সুযোগ হয়ে ওঠেনি। তাই মায়ের হেল্পে আমি আপাতত গোবিন্দের ভোগের জন্য সাবুর বড়া বানিয়ে ফেলেছি। তো গোবিন্দের ভোগ লেগেছে আজকে, এই ভোগ ভগবান শিব পাবেন। তারপরে হচ্ছে দেখুন, যারা ওই মন্দিরে জল ঢালবে বাবার মাথায়, তারা অনেক দুপুরবেলায় চলে গেছিল দূরে গঙ্গার জল নিয়ে আসতে। এখানে আশেপাশে ছোটোখাটো গঙ্গা নদী আছে, যার থেকে ওরা জল নিয়ে আসে এবং বাঁকে করে ছোট্ট মাটির হাঁড়িতে করে, দেখুন কাঁধে বাঁক নিয়ে সব গঙ্গার জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালবে বলে। তো ততক্ষণ আমি আমার বাড়ির যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গে পূজা করে নেব। আমরাও ভগবান শিবের আরাধনা করি। তো প্রথমে ঘি, মধু, দুধ, দই সমস্ত কিছু দিয়ে শিবের অভিষেক করাবো। তারপরে শিবকে সুন্দর করে বেলপাতা ফুল দিয়ে সাজিয়ে দিয়ে একটু ধূপ দীপ দিয়ে আরতি করে, আর বেল ফল যেটা শিবের সব থেকে প্রিয় সেটাই দেওয়া হলো। আর তারপরে আমরা একটু সেজে গুজে নেব, নিয়ে আমরা আবার রাত্রিবেলায় চলে যাব শিবের মাথায় মন্দিরে জল ঢালার জন্য। তার জন্য আমাদের মোটামুটি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি দুধ, দই, জল বা বেলপত্র, যা সমস্ত জিনিস লাগবে, ধূপ দ্বীপ, তো নিয়ে আমরা আবার চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড় হয়েছে। আর এদিকে গাজনের জন্য সেট রেডি হচ্ছে, প্রত্যেকে বাবার মাথায় জল ঢালা শুরু করে দিয়েছে। প্রচুর লাইন পড়েছে, দেখুন সবাই কি সুন্দর পুজো করছে বা বাবার মাথায় জল ঢালছে। সকাল থেকে প্রত্যেকে উপোস করে আছে, প্রত্যেকে উপোস করে বাবার মাথায় যার যার মনস্কামনা করে দুধ, দই বা জল সমস্ত কিছু ঢালছে। এখানে ধূপ দ্বীপ জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে, আর বট গাছের গোড়ায়ও জল দিচ্ছে। তো সবাই খুব খুশি, আনন্দ। তো আমরা দেখলাম প্রচণ্ড লাইন পড়েছে, একেবারে মন্দির থেকে না বাইরে পর্যন্ত অনেকটা লাইন পড়ে গেছে। অলরেডি প্রায় 10টা বাজতে যায় আর প্রচুর লাইন পড়েছে। তো যাই হোক, আমরা মোটামুটি গিয়ে কোনো রকম একটু ব্যবস্থা করে বাবার মাথায় জল ঢালবো বলে গেলাম। তো ভগবানের একদিন
মা পার্বতী শিবকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি সব থেকে তুষ্ট হন কিসে। তো তখন ভগবান শিব মা পার্বতীকে অনেক পুরনো দিনের একটি গল্প শোনালেন। তিনি শোনালেন যে কাশী বা বারাণসীতে মতান্তরে গুরুদৃহ নামে একটি ব্যাধ ছিল। সে পশু শিকার করে তার পরিবারকে লালন পালন করত। তো একদিন রাতে সে পশু শিকার করতে একটি জলাশয়ের ধারে গেছে। ব্যাধটি মনে মনে ভাবল যে সমস্ত পশুরা জল খেতে আসবে আর তখন সে সহজে তাদেরকে বধ করতে পারবে। এই ভেবে সে জলাশয়ের পাশে একটি গাছ ছিল, সেই গাছের ওপর এক ঘটি জল নিয়ে উঠে পড়ল, কারণ রাতে যদি জল পিপাসা পায় সে ওই জলটা খাবে। এই ভেবে সে গাছের ওপর উঠে বসলো। সে অপেক্ষা করতে লাগলো পশুদের জন্য। সে জানে না কিন্তু ওটি ছিল একটি বেলগাছ আর তার তলায় না একটি শিবলিঙ্গ ছিল। তো এক সময় একটি হরিণ এলো সেই জলাশয়ে জল খেতে। তো ব্যাধ তাড়াতাড়ি করে সেই হরিণটিকে মারবার জন্য তীর ধনুক বের করলো আর তার ব্যাধটির হাত লেগে কয়েকটি বেলপাতা সেই শিবলিঙ্গের মাথায় পড়ে গেল এবং তার হাত লেগে এই জলের ঘটি থেকে একটু জলও পড়ে গেল শিবের মাথায়। তো সেটি ছিল প্রথম প্রহর সেই রাত্রির, অর্থাৎ সেই রাত্রিটা ছিল শিবরাত্রি এবং শিবরাত্রির প্রথম প্রহরে ব্যাধের অজান্তে ব্যাধের হাত থেকে কিন্তু বাবা ভোলেনাথের মাথায় একটু জল এবং বেলপাতা পড়ে গেছিল। তারপরে ব্যাধটি যখন হরিণটিকে মারতে যায় তখন হরিণটি না জানতে পেরে ব্যাধের কাছে অনেক অনুরোধ করলো যে আমাকে মেরো না, আমার ছোট ছোট বাচ্চা আছে, তারা আমার জন্য অপেক্ষা করছে, আমি তাদেরকে বুঝিয়ে কথা দিচ্ছি তোমার কাছে আবার ফিরে আসবো, তখন তুমি আমায় মেরো। তো ব্যাধ কোনো রকমে রাজি হলো, হরিণ দুটি ফিরে গেল। ব্যাধ আবার অপেক্ষা করতে লাগলো। আবার বেশ অনেক সময় পরে আবার দুটি হরিণ এলো সেই জলাশয়ে জল খেতে। তো তখন সময় ছিল রাত্রির দ্বীপ্রহর। তো সেই সময় যেমনি ব্যাধ আবার হরিণ দুটিকে মারার জন্য তীর ধনুক তুলতে গেল, ব্যাধের হাত লেগে আবার সেই ঘটি থেকে একটু জল আর গাছ থেকে কয়েকটি বেলপাতা ভগবান শিবের মাথায় পড়ে গেল। তো ব্যাধ সেটা কিন্তু জানতে পারেনি। তো যেমনি ব্যাধ হরিণটিকে মারতে যাবে তো হরিণটি বলল, ব্যাধ আমায় মেরো না, আমি অন্তঃসত্ত্বা, আমার পেটে সন্তান আছে, তুমি আমায় মেরো না, আমি কথা দিচ্ছি আমি আবার তোমার কাছে ফিরে আসবো, অন্তঃসত্ত্বা কাউকে মারতে নেই। তো এরকম অনুনয় বিনয় করে সেই হরিণটিও ফিরে গেল। ব্যাধেরা সেই হরিণকেও মারা হলো না। তারপরে আবার কিছু সময় ব্যাধ অপেক্ষা করতে লাগলো। তারপরে কিছু সময় পর আবার কিছু পশু সেখানে জল খেতে এলো। সেটি ছিল রাতের তৃতীয় প্রহর। তো ব্যাধ যেমনি তীরধনুক নিয়ে তাদেরকে মারতে যাবে অমনি তার হাত লেগে কিছুটা জল আর বেলপাতা সেই শিবলিঙ্গের মাথায় পড়ে গেল। আবার সেই পশুগুলো জানতে পারলো যে ব্যাধ তাদেরকে মারবে, তাই তারা ব্যাধের কাছে আবার অনুরোধ করলো যে আমাদের মেরো না, আমরা বাড়ির লোককে বুঝিয়ে আসি, তারপর আমি কথা দিচ্ছি তোমার কাছে আবার ফিরে আসবো, তখন তুমি মেরো। তো ব্যাধ তাতেও তাদেরকে ছেড়ে দিল। তারপর বেশ অনেকক্ষণ পরে যখন প্রায় ভোর হয়ে এসছে তখন আবার দুটি হরিণ জল খেতে আসে জলাশয়ে। ব্যাধ তাদেরকেও মারবে বলে তড়িঘড়ি করে তীরধনুক বের করতে লাগলো। আবার ব্যাধের হাত পা লেগে কয়েকটি বেল পাতা শিবলিঙ্গের মাথায় পড়ে গেল। সেই বেল গাছের তলায় শিবলিঙ্গ ছিল, তার মাথাতে বেল পাতা পড়ল এবং ব্যাধের হাত লেগে ঘটি থেকে জলটিও পড়ল। যেহেতু 4 প্রহরে ব্যাধের অজান্তেই ব্যাধের হাত লেগে
সেই জল এবং বেলপাতা ভগবান শিবের মাথায় পড়েছিল, তাই সেই প্রভাবে ব্যাধের সমস্ত পাপ বিনষ্ট হলো এবং ব্যাধের যে কুচিন্তা ছিল বা কুমনোভাব ছিল সেটা সুচিন্তায় পরিণত হয়ে গেল। তারপরে সকালে যখন ব্যাধ দেখল সমস্ত হরিণ বা পশুরা তারা তাদের কথা রেখে ব্যাধের কাছে এসছে তাদের জীবন দেবে বলে, তখন ব্যাধ তার ভগবানের আশীর্বাদে, যেহেতু তার চিন্তন পরিবর্তন হয়েছে, তারা সমস্ত পশুদেরকে ছেড়ে দিল এবং ব্যাধের অনেক পুণ্য প্রভাবে ব্যাধ ভগবান শিবের প্রণাম করে বাড়ি ফিরে গেল এবং শান্তিতে ঘর সংসার করতে লাগলো।